নীলা খুব অসুস্থ। সে একটা কঠিন রোগে আক্রান্ত। অনেক কবিরাজ দেখিয়েও তার অসুখ ভালো হয়নি। নীলার বাবা একজন জেলে। টাকার অভাবে নীলাকে ঠিকমতো সে চিকিৎসা করাতে পারে না, ভালো মন্দ খাবারও দিতে পারে না। দিন যতই যাচ্ছিল নীলা যেন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছিল। জলদি জলদি কাপড়গুলো কেচে নি, নীলা বাড়িতে একা আছে, ওর বাবার তো কোনো খবরই নেই। আরে তুমি পুকুরে কাপড় কাচ্ছো? নীলাকে কার কাছে রেখে এসেছো? কার কাছে আবার, একাই রেখে এসেছি। তোমাকে না বলেছি মেয়েটাকে একা রেখে আসবে না? আমি না থাকলে তুমি বাড়ির আশেপাশেই কাজ করবে। আরে আমি তো মাত্রই এলাম, মাত্র কটা কাপড় কাচতে আর কত সময় বা লাগবে, এক্ষুনি হয়ে যাবে। জানো না মেয়েটা আমার কত অসুস্থ, একা থাকলে কখন কি না কি হয়ে যায় কে জানে। এইসব আজে বাজে কথা বলছো, ওর কিছু হবে না। আজে বাজে না গো বউ, আজে বাজে না। দিন দিন মেয়েটা আমার বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তা না বকে তুমি বাড়ি গেলেই তো পারো, আমি কাপড়গুলো ধুয়ে নিয়ে আসছি। হ্যাঁ আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো, পেটে খিদে, চারটা খেতে দাও ফিরে। মা, মা তুমি কোথায় গেলে? একটু পানি দাও না মা, আর আর যে পারছি না। নীলা মামা, কি হয়েছে তোর? কি চাচ্ছিস মা? বাবা একটু পানি দাও আমাকে। দাঁড়া মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নে মা, পানিটা খেয়ে নে। এই জন্যই তোর মাকে বলেছিলাম তোকে না রেখে কোথাও যেতে। বাবা একটু আগে খুব খারাপ লাগছিল, গলাটা শুকিয়ে গিয়েছিল। মা, কটা ভাত খাবি? না বাবা, ভাত খেতে আমার একদম ভালো লাগে না, আমাকে একটু শুইয়ে দাও না বাবা। মারে, সব সময় শুয়ে থাকলে কি চলে রে মা? একটু হাঁটবি, সবার সাথে কথা বলবি, দেখবি তোর মনটা ভালো লাগবে রে মা। না বাবা, আমার গায়ে একটুও বল নেই, আমি আর বসতে পারছি না, হাঁটতে তো পারবোই না, আমি আমি একটু ঘুমাবো। আচ্ছা মা, তুই ঘুমা। ওই দেখো, নীলা দিব্যি ঘুমাচ্ছে, আর তুমি কিনা আমাকে কত কিছু বললে। ঘুমাচ্ছে তাই না? এসে দেখি মেয়েটা আমার পানির জন্য ছটফট করছে, নিজে নিয়ে খাবে। আল্লাহ তাআলা তো সেই অবস্থাও রাখেনি, কি কষ্টটাই না পাচ্ছিল। ওমা, তাই নাকি? আরে আমার সোনাটা কত কষ্ট পাচ্ছে, কি মেয়ে আমার, কি অবস্থা হয়ে গেল। আর আমি কখনো ওকে একা রেখে যাব না, এই এই তোমাকে কথা দিলাম। হে আল্লাহ, আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দাও আমার মেয়েটাকে। ওগো কেঁদো না, আমরাই তো নীলাকে ঠিক মতো খাবার খাওয়াতে পারি না, ওষুধ খাওয়াতে পারি না। মহান আল্লাহ তাআলার কি দোষ বলো? দোষ আমার কপালের গো বউ, দোষ আমার কপালে। আমার এই ফুটো কপালে কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার এই ফুটো কপালে। বাদ দাও ওসব কথা, ওসব বলে আর কোনো লাভ হবে না। যাও, কটা মাছ পাও কিনা দেখো, বাড়িতে যে কিছু নেই। রোজ রোজ খালি হাতে বাড়ি ফিরতে আমারও তো ভালো লাগে না। আজ কতদিন ধরে জালে একটা মাছও পড়ে না। ধরা পড়বে না বলে ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না, চেষ্টা তো করে যেতে হবে নাকি? আচ্ছা বউ, বলছো তখন একবার দেখি গিয়ে কি হয়। আচ্ছা যাও তাহলে। না, সে কখন থেকে জাল ফেলছি, একটা মাছও উঠছে না। আমার কপালের মতো আমার জালটাও খালি। এত কপাল মন্দ কেন আমার? নদীরে, আমার একটু সহায় হ। ইরে হারুন, একা একা কি বলছিস? হ্যাঁ, কি
কি আর বলবো গো কমল ভাই, সেই কখন থেকে জালটা ফেলছি, জালে একটা মাছ উঠছে না। আমরা জেলে মানুষ, জালে মাছ না উঠলে সংসার চালাবো কি করে? অসুস্থ মেয়েটার জন্য ওষুধ কিনবো কি দিয়ে? হ্যাঁ রে হারুন, তোর অবস্থাটা আমি বুঝতে পারছি রে। এদিকে আমারও তেমন মাছ ওঠে না। ওই নদীর মাঝে গিয়ে মাছ ধরতে পারলে মনে হয় কটা মাছ পেলে পেতেও পারিস। এখন তো প্রায় সন্ধ্যা হব হব ভাব, এখন আর মাছ নদীতে কি করে যাব? দেখি যদি পারি কাল সকালে যাব। আচ্ছা হারুন, আমি তাহলে আজ আসি রে। আচ্ছা। এরপর দুঃখ ভরা মন নিয়ে হারুন খালি হাতে বাড়ি ফিরল। হারুনকে খালি হাতে বাড়ি ফিরতে দেখে তার বউ তার ওপর অনেক রেগে গেল। আজও তুমি খালি হাতে বাড়ি ফিরলে? তুমি আসলে কেমন মানুষ বলো তো? রোজ রোজ খালি হাতে বাড়ি ফিরতে তোমার একটু লজ্জা করে না? কি করব বলো, সেই কখন থেকে আমি জাল ফেলছি, কিন্তু জালে একটা মাছও বাঁধেনি। তাহলে আমি করবোটা কি? তুমি কি করবে সেটা আমি কি করে বলবো? জালে মাছ না বাঁধলে অন্য কোনো কাজও তো খুঁজতে পারো নাকি? মেয়ের জন্য দরদ একবারে উতলে পড়ে। মেয়ের জন্য যে একটু খাবার নিয়ে আসতে হয়, ওষুধ আনতে হয়, সেটা কি বোঝো না তুমি? আমি তো আর অন্য কাজ করতে পারি না, তাহলে করবোটা কি আমি? কাজ না করতে পারলে নদীতে ডুব দিয়ে মরো কি? আর কি করতে বলবো তোমাকে? আমার আমার যে কিচ্ছু ভাল লাগছে না। কাল মাছ নদীতে মাছ ধরতে যাব। যদি কালো মাছ না পাই, তাহলে আমি ওই নদীতেই ডুবে মরবো। কাল আমি ওই নদীতেই ডুবে মরবো। পরদিন সকালে হারুন ঘুম থেকে উঠেই নদীতে এসে নৌকা নিয়ে একেবারে মাঝ নদীতে চলে গেল। মাঝ নদীতে গিয়ে হারুনের চোখ তো কপালে উঠল। নদীর মাঝে একটা বড় বেগুন গাছ, আর গাছে ঝুলছে অনেকগুলো বেগুন, আর গাছের আশেপাশে বেশ কটা মাছ ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, এটা কিভাবে সম্ভব? মাঝ নদীতে একটা বেগুন গাছ কি করে হলো? আর এই গাছে এতগুলো বেগুন ঝুলছে কি করে? এখানে তো মাছও আছে, দেখি আগে মাছগুলো ধরি। আরে বাহ, একটা জালেই তো কতগুলো মাছ উঠেছে। এই মাছই আমাদের হয়ে যাবে। আর গাছ থেকে একটা বেগুন নিয়ে যাই, যে বড় বেগুন, একটাতেই আমাদের হয়ে যাবে। এই যে বউ, এখানে মন খারাপ করে আছো কেন? এই দেখো কতগুলো মাছ এনেছি গো। ও মা, এত মাছ! হ্যাঁ গো বউ, আজ মাছ নদীতে গিয়েছিলাম গো। এই দেখো সাথে করে একটা বড় বেগুনও নিয়ে এসেছি। ও মা, তাই তো। যাও বউ, রান্না বসাও। আজ মাছ আর বেগুন রান্না করো, খুব মজা করে খাওয়া যাবে। টাটকা টাটকা মাছ আর বেগুন জমে যাবে একদম। তুমি হাত মুখ ধুয়ে মেয়েটার পাশে বসে গল্প করো, আমি রান্নাটা সেরে নিই। মা, ও মা, কটা ভাত দেবে মা? আজ আজ আমার খুব খিদে পেয়েছে। কি বললি? কি বললি তুই মা? আজ কতদিন হয়ে গেল তুই ভাত খাস না? দাঁড়া দাঁড়া মা, আমি এক্ষুনি তোর জন্য ভাত নিয়ে আসছি। খা মা, পেট ভরে খা। আয়েশা নীলাকে খাইয়ে দিল। বেগুন দিয়ে নীলা সেদিন পেট ভরে ভাত খেলো। এত ভাত সে বেশ কয়েক মাস ধরেই খায় না। আর খাবো না মা, পেটটা যে ভরে গেছে মা। আচ্ছা মা, এবার একটু ঘুমা, দেখবি শরীরটা ভালো লাগবে। ওগো, ভাগ্যিস তুমি মাছ তরকারি এনেছিলে। মেয়েটা কতদিন পরে ভাত খেলো। আজ আমার খুব খুশি লাগছে বউ। মেয়েটা আজ কি না নিজে থেকে খাবার চেয়ে খেলো। পরদিন সকালে ঘটল এক আজব ঘটনা। নীলা বিছানা থেকে একা একা উঠে বাইরে বেরিয়ে তার বাবা মাকে ডাকতে লাগলো। মা, ও মা, বাবা, কোথায় তোমরা?
নীলামা, তুই একা একা বাইরে বেরিয়েছিস? ওগো, আমি কি সত্যি দেখছি? ওগো, এই যে অবাক কাণ্ড! আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। আমাদের নীলা হাঁটছে গো, আমাদের নীলা হাঁটছে। হ্যাঁ বাবা, আমি একটু হাঁটতে পারছি, এই দেখো না। কিন্তু ওকে তো কোনো ওষুধও খাওয়ালাম না, তাহলে ও ঠিক হলো কি করে? ও, মনে হচ্ছে এটা ওই বেগুনের চমৎকার। ওই বেগুনেই হয়তো কিছু আছে, যার জন্য আমাদের মেয়ে এতটা সুস্থ হয়ে গেছে। ও, তাহলে কাল যেখান থেকে এনেছিলে আজও সেখান থেকে একটা বেগুন নিয়ে এসো। আরেকটা খেলেই হয়তো আমার মেয়েটা একেবারে সুস্থ হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো বউ, আমি এক্ষুনি যাই। আমি এক্ষুনি মাঝ নদীতে গিয়ে বেগুন আনবো। এরপর হারুন মাঝ নদীতে গিয়ে আরো একটি বেগুন নিয়ে আসে আর নীলাকে খাইয়ে দেয়। নীলা দেখতে দেখতে একেবারে সুস্থ হয়ে যায়। সে আগের মতো বাড়িতে দৌড়াদৌড়ি করতে লাগলো। এই রে রিমি, এমন আস্তে আস্তে কাজ করছিস কেন? একটু দ্রুত হাত চালা। আমার হাত দুটো তো এখনো অনেক ছোট মা। এত ছোট হাত দিয়ে আর কত জোরে কাজ করব বলো তো? সে না হয় বুঝলাম, কিন্তু তোর মুখটাও তো অনেক ছোট। তাহলে ছোট মুখে এত পাকা পাকা কথা বলিস কি করে শুনি? তুমি যে কি বলো না মা, কথা তো মুখ দিয়েই বলতে হয়। কথা বলতে তো আর কষ্ট হয় না, আর গায়ে বলও লাগে না। পাকা মেয়ে একটা, মুখ না চালিয়ে হাত চালা, কাজে দেবে। রিমি, তাড়াতাড়ি গমগুলো পরিষ্কার কর মা, না হলে বৃষ্টির পানিতে ভিজে যাবে যে। শুনেছিস মেঘ কেমন গর্জন করছে? হ্যাঁ মা, আর গল্প করলে হবে না, জলদি জলদি হাত চালাতে হবে, না হলে এগুলো ঘরে তুলতে পারবো না, সব পানিতে ভিজে যাবে। হ্যাঁ রে মা, জলদি হাত চালা, কে জানি তোর বাবা কোথায় বসে আছে। মা, বাবা মনে হয় মাঠে ধান দেখতে গেছে। তুমি নাও মা, গমের বস্তাগুলো ঘরে রেখে আসো। আমি অত বড় বস্তা তো ঘরে তুলতে পারবো না। তোকে তুলতে হবে না রে মা, তুই গমগুলো বস্তায় ভরে দে, আমি ঘরে রেখে আসছি। রিমি ছোট্ট হাতে গমগুলো গোছাতো আর তার মা বস্তাগুলো ঘরে তুলতো। আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা দিতেই তারা গম নিয়ে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে পড়ল। ওইদিকে রিমির বাবা মাঠে ধান খেতে কাজ করছিলেন। বাতাসের ঝাপটায় ধানের কাণ্ডগুলো দুলছিল। চলো রামুদা, দেখো কিভাবে বাতাস শুরু হচ্ছে, মনে হচ্ছে কালবৈশাখীর ঝড় শুরু হবে গো। হ্যাঁ রে দিনু, ধানগুলো মাত্রই এই ফুল দিতে শুরু করেছে। এখন যদি ঝড় হয় তাহলে তো সব ধানের ফুলগুলো ঝরে পড়বে রে, আর ধান সব চিটে হয়ে যাবে। হ্যাঁ গো রামুদা, এবার ধানগুলো তো দেখে মনে হচ্ছিল বাম্পার ফলন হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে ঝড়ে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ রে দিনু, কি আর করার, বাতাস পেলেই ধান গাছগুলো সব মাটিতে পড়ে যাবে। চাষিরা তো এবার মনে হচ্ছে না খেয়ে মরে যাবে। চলো রামুদা, বাতাস বেড়ে যাচ্ছে, আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। ওই যে দেখো, বিদ্যুৎ চমকাচ্ছে। চলো চলো, তাড়াতাড়ি বাড়ি ফিরি, যা হবার পরে দেখা যাবে। হ্যাঁ গো দিনু, চলো চলো, এই ঝড়ের মধ্যে মাঠে বসে থাকা একেবারেই নিরাপদ হবে না, চলো চলো। এরপর ধান ক্ষেতের পাশ থেকে দ্রুত রামু আর দিনু তাদের নিজ নিজ বাড়ির দিকে ফিরল। আয়েশা, ও আয়েশা। ওগো, তুমি এসেছো? আমি কত চিন্তায় ছিলাম জানো, চিন্তা একেবারে কাঠ হয়ে গেছি। এতে এত ভয় পাওয়ার কি আছে, আমি তো আর ছোট মানুষ নই। ও মা, ভয় পাবো না? আকাশে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো ঝড় বৃষ্টি হচ্ছে, আর এমন সময় তুমি বাইরে, তাই ভয় করবো না? হ্যাঁ গো, বুঝেছি বুঝেছি। তা গমগুলো কি সব ঘরের মধ্যে এনেছো? গমের গায়ে আবার কোনো বৃষ্টির পানি লাগেনি তো? হ্যাঁ, আমি আজই সব পরিষ্কার করে ঘরে তুলেছি, কিন্তু ঘরে তুললে কি হবে বলো? ঘরের যে অবস্থা, জায়গায় জায়গায় ফুটো, বিভিন্ন জায়গা থেকেই পানি গড়িয়ে পড়ছে।
হ্যাঁ গো আয়েশা, তুমি ঠিকই বলেছ। কি করব বলো, এত কষ্ট করেও দুবেলা দুমুঠো ভাত ভালোভাবে খেতে পারি না, সেখানে আর চাল সরাই করব কিভাবে? বাবা তুমি এসেছো? জানো বাবা, আমার না খুব ভয় করছে। কেন রে মা, তোর ভয় করছে কেন? দেখো না বাবা, বাইরে কেমন জোরে জোরে ঝড় হচ্ছে। যদি আমাদের এই ঘরটা ভেঙে পড়ে তাহলে আমাদের কি হবে? হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস। ঘরটার যে অবস্থা, ভেবেছিলাম এবার ধান বিক্রি করে ঘরটা ঠিক করব, কিন্তু এই ঝড়ের পর ধান থাকবে কিনা কে জানে। রিনি মা, মা আমার, তুই আমার কাছে এসে বস। অত ভয় পেতে হবে না, আমি আর তোর বাবা তো তোর সাথেই আছি। দেখো না মা, বাইরে কি জোরে ঝড় করছে। ঝড়ে যদি ঘর উড়িয়ে নিয়ে যায় তাহলে তো তোমরাও কিছু করতে পারবে না। আরে ঠিকই বলেছিস, ঝড়ের আগে যদি ঘরটা ঠিক করতে পারতাম তাহলে আজ এত চিন্তা করতে হতো না রে। থাক, অত মন খারাপ করো না তুমি। তুমি কি করবে বলো তো? তুমি তো আর ইচ্ছে করে ঘর না ঠিক করে রাখোনি। টাকা নেই তাই ঘরটা সারাতে পারছো না। থাক বাবা, অত চিন্তা করো না। আমি আর ভয় পাবো না বাবা। সৃষ্টিকর্তা আমাদের কপালে যা লিখে রেখেছে তাই হবে। ওরে বাবা রে বাবা, পাকা বুড়িটার কথা শোনো। মেয়েটা আমার সান্ত্বনা দেওয়া শিখে গেছে। তুমুল বেগের ঝড়ের সাথে বৃষ্টিও পড়তে শুরু করল। এরপর ঝড় ততক্ষণেই তীব্র হয়ে উঠেছে। গাছের ডালপালা ভেঙে পড়েছে, ধানের শীষ সব মাটিতে লুটিয়ে পড়েছে, উঠানে বৃষ্টির পানি ঢুকেছে। বাবা দেখো, বাইরে কেমন গাছের ডালপালাগুলো ভেঙে পড়ছে। গাছের আমগুলো সব আছর খেয়ে মাটিতে পড়ছে বাবা। না জানি মাঠের ধানগুলোর কি অবস্থা, ধানগুলো তো মনে হচ্ছে সব মাটিতে নুয়ে পড়েছে। বাবা, এত জোরে কিসের শব্দ হলো? হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার, এ কি সর্বনাশ হলো আমাদের, এ কি সর্বনাশ হলো আমার। ও বাবা, অমন করে কাঁদছো কেন? কি হলো বাবা? ওগো, আমাদের আম গাছটা ভেঙে রান্নাঘরের উপর পড়েছে। হায় হায় হায়, একটা মাত্র আম গাছ ছিল, সেটাও গেল, রান্নাঘরটাও গেল। বাবা, ও বাবা, মেঘলা দিনের ঝড় তো আমাদের সব শেষ করে দিল। এবার এবার আমি পাকা আম কোথায় থেকে খাবো বাবা? হ্যাঁ রে, আমাদের কপাল থেকে সবকিছুই চলে গেল রে মা। ধান নষ্ট হয়ে গেল, দুবেলা দুমুঠো ভাতও যে কপালে জুটবে না রে। এই কালবৈশাখীর ঝড় তো আমাদের সব নিয়ে গেল। এবার আমাদের কি হবে? কি করে সবকিছু ঠিক করব? কেঁদো না গো, কেঁদো না, কেঁদে আর কি হবে বলো, যা হবার তো হয়েই গেছে। সৃষ্টিকর্তার কাছে বলো আমাদের এই ঘরটা যেন না ভেঙে যায়, তাহলে যে মাথা গোঁজার ঠাঁইটুকু চলে যাবে আমাদের। ওগো, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। দেখো, উনি আমাদের সর্বহারা করবেন না। এইভাবে সারা রাত বৃষ্টি হলো। পরদিন ভোরের আলো ফুটলে ঝড় বৃষ্টি কমতে শুরু করলো। চারদিকে যেন ধ্বংসযজ্ঞ হয়ে গেছে। গাছপালা ভেঙে পড়েছে, কোনো কোনো গাছ গোড়া থেকে উপরে উঠে আছে। আয়শা, ঝড় বৃষ্টি থেমে গেছে, আমি মাঠের দিকে যাচ্ছি, তোমরা পারলে উঠানটাকে পরিষ্কার করতে থাকো। ওগো, সাবধানে যেও, চারদিকে পানি জমে গেছে, দেখে শুনে যেও কেমন। হ্যাঁ, তা তো যাবো। হায় হায় রে হায়, এ আমার কি সর্বনাশ হলো, সারা জমির ধানগুলো তো পানির নিচে, এ কি সর্বনাশ হলো। কেঁদো না গো রামুদা, কেঁদো না। দেখো, সারা মাটি তো পানির নিচে তলিয়ে আছে। কেঁদো না তুমি। দিনু, এই ধানই ছিল আমার শেষ ভরসা। ভেবেছিলাম ধানগুলো বিক্রি করে ভাঙা ঘরটা এবার ঠিক করব, কিন্তু কি অবস্থা দেখ ভাই, আমার সব সম্বল
সবকিছুই শেষ হয়ে গেছে আমার। রামুদা, সবাই ফসল করে, তার পেছনে তো একটা উদ্দেশ্য থাকে। দেখো, সবার স্বপ্নই তো পানির নিচে চলে গেছে। হ্যাঁ রে বিনু, তাই তো দেখছি, কিন্তু কি করব বল, আমি তো নিজেকে সামলাতে পারছি না। শোনো রামুদা, যা হবার হয়ে গেছে, এখন যেগুলো আছে সেগুলো কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টাই করতে হবে। হ্যাঁ রে বিনু, সারা বছরের ভাত ঘরে তুলতে না পারলে বউ মেয়েকে না খেয়ে মরতে হবে রে। হ্যাঁ রামুদা, চলো মাঠের পানি বের করার ব্যবস্থা করি। মা, ও মা, এবার কি আমাদের পাকা আম খাওয়া হবে না? কি করে খাবি বল? একটাই তো গাছ ছিল, সেটাও তো ঝড়ে ভেঙে পড়ছে। এই সর্বনাশা কালবৈশাখী ঝড় তো আমাদের থেকে সব কিছু কেড়ে নিল মা। অমন করে বলিস না মা, সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই তো করে রে। চল, তাড়াতাড়ি ডালপালাগুলো কেটে পরিষ্কার করি। কাল থেকে তো সবাই না খাওয়া, কটা ভাত রান্না করতে যেতে হবে। হ্যাঁ মা, চলো, আমারও খুব খিদে পেয়েছে। এরপর রামু মাঠ থেকে বাড়ি ফিরে এলো। কি গো, ধানের কি অবস্থা? আছে পানির নিচে, আর কি অবস্থা হবে? ওগো, সব ধান কি নষ্ট হয়ে যাবে? জানি না গো, পানি যদি তাড়াতাড়ি নেমে যায় তাহলে হয়তো কিছু ধান পাওয়া যাবে, আর পানি যদি না নামে তাহলে সব ধান পচে যাবে, কিছুই আনতে পারবো না। হায় সৃষ্টিকর্তা, রক্ষা করো আমাদের। এরপর দেখতে দেখতে কয়দিন পার হলো, ধীরে ধীরে মাঠের পানিও নেমে এলো, ধান গাছগুলো দৃশ্যমান হলো, যা যে সেইগুলো কৃষকেরা বাড়ি নিতে ব্যস্ত। আয়েশা, চলো ধানগুলো কেটে কুটে ঘরে নিয়ে আসি, যা ধান পাওয়া যাবে তাতে তো কিছুদিন চলবে, তাই না? হ্যাঁ, চলো গো। ওগো দেখো, কত ঝড় বৃষ্টি কাদা পানির মধ্যেও সৃষ্টিকর্তা আমাদের খাবার ধান ঠিকই আমাদের ঘরে তুলে দিয়েছে। হ্যাঁ গো, আমরা শুধু শুধুই হায় হায় করি, কিন্তু সৃষ্টিকর্তা ঠিকই আমাদের চিন্তা করে রাখেন গো। হ্যাঁ গো, আবার জমিটা চাষের জন্য তৈরি করতে হবে। বাবা, ফসলের এত ক্ষতি হলো, তারপরেও তুমি আবার ফসল লাগাবে? বাবা, তোমার কষ্ট হয় না? হ্যাঁ রে মা, জীবনে কত উত্থান পতন আসবে, তার মধ্যে আমাদের থেকে থাকা যাবে না রে। সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। ঝড় হবে, ফসলের ক্ষতি হবে, কিন্তু দুঃসময়ও পার হয়ে যাবে। জীবনেও ঝড় আসে বাবা, কষ্টও আসে, কিন্তু বাবা মা প্রতিবেশী বন্ধুরা সবাই একসাথে থাকলে সব কিছুই সহজ হয়। হ্যাঁ রে পাকা বুড়ি, তুই তো সবই বুঝিস। শত কষ্টের পরেও কৃষকেরা সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে চোখে নতুন স্বপ্ন নিয়ে আবার নতুন করে ফসল বুনে। কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো আবার রোদ, কখনো আবার খরা, এর মধ্য দিয়েই কৃষকের জীবন পার হতে থাকে। চল রাজু, ঘুড়িগুলো নামিয়ে নেই, না হলে ঝড় শুরু হলে আর ঘুড়িগুলো নামাতে পারবো না রে। হ্যাঁ রে রবি, বাতাস বাড়ার সাথে সাথে ঘুড়ির সুতোয় টান পড়বে, আর ঘুড়ি কেটে কোথাও চলে যাবে, পরে খুঁজেই পাবো না রে। হ্যাঁ রে রাজু, ঠিকই বলেছিস, চল ঘুড়িগুলো নামিয়ে নেই, না হলে ঘুড়িটা হারাতে হবে। রাজু আর রবি তাদের ঘুড়ি নামাতে শুরু করলো। তাদের ঘুড়ি নামানো দেখে শিবু তাদের কাছে এলো। কিরে, তোরা তোদের ঘুড়ি নামিয়ে ফেলছিস কেন? ঘুড়ি তো ডাক দিয়ে সুন্দর করে উঠছিল রে, কেন নামিয়ে ফেলেছিস? দেখছিস না, আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই ঝড় উঠবে রে। হ্যাঁ রে শিবু, তোর ঘুড়িটাও নামিয়ে নে, না হলে কেটে যাবে, তখন কিন্তু আবার নতুন ঘুড়ি বানাতে হবে। আরে না, ঝড় টর উঠবে না,
আমি এখন ঘুড়িটা নামাবো না, আমি আরো উড়াবো। এরপর রবি আর রাজু ঘুড়ি নামিয়ে নিল। আস্তে আস্তে বাতাস বাড়তে থাকলো, সবাই চারদিকে তাকালো। রাজু, রবি, ঘুড়িটা নামিয়ে দে না রে। এই দিকে আয়, আয় এই দিকে আয়। বাতাসের তীব্রতার সাথে আমি পারছি না রে। এই দিকে আয়, তোরা জলদি আয়। আরে শিবু, তোকে আগেই বললাম ঘুড়িটা নামিয়ে নে, তো কথা শুনলি না আমাদের। আমি তো বুঝতে পারিনি রে, হঠাৎ করে বাতাসের বেগটা এত বেড়ে যাবে। আরে যা শিবু, তোর ঘড়িটা তো কেটে গেছে রে। দেখ কোথায় উড়ে যাচ্ছে, ওই দেখ। তোকে আমি আগেই বলেছিলাম বাতাস বাড়লে ঘুড়িটা কেটে যাবে, আগে ভাগেই ঘুড়িটা নামিয়ে নিতি। ইস, তোদের কথা যদি শুনতাম তাহলে তখনই ঘুড়িটা নামিয়ে ফেলতাম, তাহলে আমার ঘুড়িটা আর কাটতো না রে। মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে রে। এই রাজু, চল কালু কাকার আম বাগানে যাই, নিশ্চয়ই আজ ঝড়ের সাথে অনেক আমও পড়বে। সবাই মিলে একসাথে আম কুড়াবো, ভীষণ মজা হবে রে। চল চল। কিন্তু কালু চাচা খুবই কিপটে, আমাদেরকে আম কুড়াতে দেবে? এত বড় আমের বাগান, তারপরেও মন থেকে একটা আম সরে না তার। হ্যাঁ রে, ওই কালু কিপটাটা সারাদিন আম বাগানের মধ্যে বসে বসে বাগান পাহারা দেয়। চল না গিয়ে দেখি, ঝড় আসবে দেখে সে তো বাড়িও চলে যেতে পারে, তাই না? যদি থাকে তাহলে আজ আর আম কুড়াবো না। হ্যাঁ, তা অবশ্যই ঠিক। ঠিক আছে, চল সবাই গিয়ে তো দেখি, যদি থাকে যে যার বাড়িতে চলে যাব, বুঝলি? আরে রাজু, আজ তো কালু চাচা নেই মনে হয়, বাড়ি চলে গেছে। চল চল, আমরা মন ভরে আম কুড়াই। দেখ দেখ কত বড় আম পড়ে আছে রে, আমগুলো কুড়িয়ে নিয়ে মাকে কাঁচা আমের আচার দিতে বলবো রে। এই রাজু, চল, বৃষ্টি আসছে, অনেক আম কুড়িয়েছি, আর কুড়াতে হবে না, চল চল। হ্যাঁ চল, বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে শুরু করেছে রে, চল চল চল। কি রে রিমি, এমন আস্তে আস্তে কাজ করছিস কেন? একটু দ্রুত হাত চালা। আমার হাত দুটো তো এখনো অনেক ছোট মা, এত ছোট হাত দিয়ে আর কত জোরে কাজ করব বলো তো? সে না হয় বুঝলাম, কিন্তু তোর মুখটাও তো অনেক ছোট, তাহলে ছোট মুখে এত পাকা পাকা কথা বলিস কি করে শুনি? তুমি যে কি বলো না মা, কথা তো মুখ দিয়েই বলতে হয়, কথা বলতে তো আর কষ্ট হয় না, আর গায়ে বলও লাগে না। পাকা মেয়ে একটা, মুখ না চালিয়ে হাত চালা, কাজে দেবে। রিমি, তাড়াতাড়ি গমগুলো পরিষ্কার কর মা, না হলে বৃষ্টির পানিতে ভিজে যাবে যে। শুনেছিস মেঘ কেমন গর্জন করছে? হ্যাঁ মা, আর গল্প করলে হবে না, জলদি জলদি হাত চালাতে হবে, না হলে এগুলো ঘরে তুলতে পারবো না, সব পানিতে ভিজে যাবে। হ্যাঁ রে মা, জলদি হাত চালা, কে জানি তোর বাবা কোথায় বসে আছে। মা, বাবা মনে হয় মাঠে ধান দেখতে গেছে, তুমি নাও মা, গমের বস্তাগুলো ঘরে রেখে আসো, আমি অত বড় বস্তা তো ঘরে তুলতে পারবো না। তোকে তুলতে হবে না রে মা, তুই গমগুলো বস্তায় ভরে দে, আমি ঘরে রেখে আসছি। রিমি ছোট্ট হাতে গমগুলো গোছাতো আর তার মা বস্তাগুলো ঘরে তুলতো। আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা দিতেই তারা গম নিয়ে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে পড়ল। ওইদিকে রিমির বাবা মাঠে ধান খেতে কাজ করছিলেন, বাতাসের ঝাপটায় ধানের কাণ্ডগুলো দুলছিল। চলো রামুদা, দেখো কিভাবে বাতাস শুরু হচ্ছে, মনে হচ্ছে কালবৈশাখীর ঝড় শুরু হবে গো। হ্যাঁ রে দিনু, ধানগুলো মাত্রই এই ফুল দিতে শুরু করেছে, এখন যদি ঝড় হয় তাহলে তো সব ধানের ফুলগুলো ঝরে পড়বে রে, আর ধান সব চিটে হয়ে যাবে। হ্যাঁ গো রামুদা, এবার ধানগুলো তো দেখে মনে হচ্ছিল বাম্পার ফলন হবে,
কিন্তু এখন তো মনে হচ্ছে ঝড়ে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ রে দিনু, কি আর করার, বাতাস পেলেই ধান গাছগুলো সব মাটিতে পড়ে যাবে। চাষিরা তো এবার মনে হচ্ছে না খেয়ে মরে যাবে। চলো রামুদা, বাতাস বেড়ে যাচ্ছে, আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। ওই যে দেখো, বিদ্যুৎও চমকাচ্ছে। চলো চলো তাড়াতাড়ি বাড়ি ফিরি, যা হবার পরে দেখা যাবে। হ্যাঁ গো দিনু, চলো চলো, এই ঝড়ের মধ্যে মাঠে বসে থাকা একেবারেই নিরাপদ হবে না। চলো চলো। এরপর ধান ক্ষেতের পাশ থেকে দ্রুত রামু আর দিনু তাদের নিজ নিজ বাড়ির দিকে ফিরল। আয়েশা, ও আয়েশা। ওগো, তুমি এসেছো। আমি কত চিন্তায় ছিলাম জানো, চিন্তা একেবারে কাঠ হয়ে গেছি। এতে এত ভয় পাওয়ার কি আছে? আমি তো আর ছোট মানুষ নই। ও মা, ভয় পাবো না? আকাশে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখো, ঝড় বৃষ্টি হচ্ছে, আর এমন সময় তুমি বাইরে, তাই ভয় করবো না? হ্যাঁ গো, বুঝেছি বুঝেছি। তা গমগুলো কি সব ঘরের মধ্যে এনেছো? গমের গায়ে আবার কোনো বৃষ্টির পানি লাগেনি তো? হ্যাঁ, আমি আজই সব পরিষ্কার করে ঘরে তুলেছি। কিন্তু ঘরে তুললে কি হবে বলো, ঘরের যে অবস্থা, জায়গায় জায়গায় ফুটো, বিভিন্ন জায়গা থেকেই পানি গড়িয়ে পড়ছে। হ্যাঁ গো আয়েশা, তুমি ঠিকই বলেছো। কি করব বলো, এত কষ্ট করেও দুবেলা দুমুঠো ভাত ভালোভাবে খেতে পারি না, সেখানে আর চাল সরাই করব কিভাবে? বাবা, তুমি এসেছো। জানো বাবা, আমার না খুব ভয় করছে। কেন রে মা, তোর ভয় করছে কেন? দেখো না বাবা, বাইরে কেমন জোরে জোরে ঝড় হচ্ছে। যদি আমাদের এই ঘরটা ভেঙে পড়ে, তাহলে আমাদের কি হবে? হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস। ঘরটার যে অবস্থা, ভেবেছিলাম এবার ধান বিক্রি করে ঘরটা ঠিক করব, কিন্তু এই ঝড়ের পর ধান থাকবে কিনা কে জানে। রিনি মা, মা আমার, তুই আমার কাছে এসে বস। অত ভয় পেতে হবে না, আমি আর তোর বাবা তো তোর সাথেই আছি। দেখো না মা, বাইরে কি জোরে ঝড় করছে। ঝড়ে যদি ঘর উড়িয়ে নিয়ে যায়, তাহলে তো তোমরাও কিছু করতে পারবে না। আরে ঠিকই বলেছিস, ঝড়ের আগে যদি ঘরটা ঠিক করতে পারতাম, তাহলে আজ এত চিন্তা করতে হতো না রে। থাক, অত মন খারাপ করো না তুমি। তুমি কি করবে বলো তো? তুমি তো আর ইচ্ছে করে ঘর না ঠিক করে রাখোনি, টাকা নেই তাই ঘরটা সারাতে পারছো না। থাক বাবা, অত চিন্তা করো না, আমি আর ভয় পাবো না বাবা। সৃষ্টিকর্তা আমাদের কপালে যা লিখে রেখেছে তাই হবে। ওরে বাবা রে বাবা, পাকা বুড়িটার কথা শোনো, মেয়েটা আমার সান্ত্বনা দেওয়া শিখে গেছে। তুমুল বেগের ঝড়ের সাথে বৃষ্টিও পড়তে শুরু করল। এরপর ঝড় ততক্ষণেই তীব্র হয়ে উঠেছে। গাছের ডালপালা ভেঙে পড়েছে, ধানের শীষ সব মাটিতে লুটিয়ে পড়েছে, উঠানে বৃষ্টির পানি ঢুকেছে। বাবা দেখো, বাইরে কেমন গাছের ডালপালাগুলো ভেঙে পড়ছে, গাছের আমগুলো সব আছর খেয়ে মাটিতে পড়ছে বাবা। না জানি মাঠের ধানগুলোর কি অবস্থা, ধানগুলো তো মনে হচ্ছে সব মাটিতে নুয়ে পড়েছে। বাবা, এত জোরে কিসের শব্দ হলো? হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার, এ কি সর্বনাশ হলো আমাদের, এ কি সর্বনাশ হলো আমার। ও বাবা, অমন করে কাঁদছো কেন? কি হলো বাবা? ওগো, আমাদের আম গাছটা ভেঙে রান্নাঘরের উপর পড়েছে। হায় হায় হায়, একটা মাত্র আম গাছ ছিল, সেটাও গেল, রান্নাঘরটাও গেল। বাবা, ও বাবা, মেঘলা দিনের ঝড় তো আমাদের সব শেষ করে দিল। এবার এবার আমি পাকা আম কোথায় থেকে খাবো বাবা? হ্যাঁ রে, আমাদের কপাল থেকে সবকিছুই চলে গেল রে মা। ধান নষ্ট হয়ে গেল,
দুবেলা দুমুঠো ভাতও যে কপালে জুটবে না রে। এই কালবৈশাখীর ঝড় তো আমাদের সব নিয়ে গেল। এবার আমাদের কি হবে? কি করে সবকিছু ঠিক করব? কেঁদো না গো, কেঁদো না। কেঁদে আর কি হবে বলো? যা হবার তো হয়েই গেছে। সৃষ্টিকর্তার কাছে বলো আমাদের এই ঘরটা যেন না ভেঙে যায়, তাহলে যে মাথা গোঁজার ঠাঁইটুকু চলে যাবে আমাদের। ওগো, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। দেখো, উনি আমাদের সর্বহারা করবেন না। এইভাবে সারা রাত বৃষ্টি হলো। পরদিন ভোরের আলো ফুটলে ঝড় বৃষ্টি কমতে শুরু করলো। চারদিকে যেন ধ্বংসযজ্ঞ হয়ে গেছে। গাছপালা ভেঙে পড়েছে, কোনো কোনো গাছ গোড়া থেকে উপরে উঠে আছে। আয়শা, ঝড় বৃষ্টি থেমে গেছে, আমি মাঠের দিকে যাচ্ছি। তোমরা পারলে উঠানটাকে পরিষ্কার করতে থাকো। ওগো, সাবধানে যেও, চারদিকে পানি জমে গেছে। দেখে শুনে যেও কেমন। হ্যাঁ, তা তো যাব। হায় হায় রে হায়, এ আমার কি সর্বনাশ হলো! সারা জমির ধানগুলো তো পানির নিচে। এ কি সর্বনাশ হলো! কেঁদো না গো রামুদা, কেঁদো না। দেখো, সারা মাটি তো পানির নিচে তলিয়ে আছে। কেঁদো না তুমি। দিনু, এই ধানই ছিল আমার শেষ ভরসা। ভেবেছিলাম ধানগুলো বিক্রি করে ভাঙা ঘরটা এবার ঠিক করব, কিন্তু কি অবস্থা দেখ ভাই, আমার সব সম্বল সবকিছুই শেষ হয়ে গেছে আমার। রামুদা, সবাই ফসল করে, তার পেছনে তো একটা উদ্দেশ্য থাকে। দেখো, সবার স্বপ্নই তো পানির নিচে চলে গেছে। হ্যাঁ রে দিনু, তাই তো দেখছি, কিন্তু কি করব বল, আমি তো নিজেকে সামলাতে পারছি না। শোনো রামুদা, যা হবার হয়ে গেছে। এখন যেগুলো আছে সেগুলো কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টাই করতে হবে। হ্যাঁ রে দিনু, সারা বছরের ভাত ঘরে তুলতে না পারলে বউ মেয়েকে না খেয়ে মরতে হবে রে। হ্যাঁ রামুদা, চলো মাঠের পানি বের করার ব্যবস্থা করি। মা, ও মা, এবার কি আমাদের পাকা আম খাওয়া হবে না? কি করে খাবি বল? একটাই তো গাছ ছিল, সেটাও তো ঝড়ে ভেঙে পড়েছে। এই সর্বনাশা কালবৈশাখী ঝড় তো আমাদের থেকে সবকিছু কেড়ে নিল মা। অমন করে বলিস না মা। সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই তো করে রে। চল, তাড়াতাড়ি ডালপালাগুলো কেটে পরিষ্কার করি। কাল থেকে তো সবাই না খাওয়া, কটা ভাত রান্না করতে যেতে হবে। হ্যাঁ মা, চলো, আমারও খুব খিদে পেয়েছে। এরপর রামু মাঠ থেকে বাড়ি ফিরে এলো। কি গো, ধানের কি অবস্থা? আছে পানির নিচে, আর কি অবস্থা হবে? ওগো, সব ধান কি নষ্ট হয়ে যাবে? জানি না গো, পানি যদি তাড়াতাড়ি নেমে যায় তাহলে হয়তো কিছু ধান পাওয়া যাবে, আর পানি যদি না নামে তাহলে সব ধান পচে যাবে, কিছুই আনতে পারবো না। হায় সৃষ্টিকর্তা, রক্ষা করো আমাদের। এরপর দেখতে দেখতে কয়দিন পার হলো। ধীরে ধীরে মাঠের পানিও নেমে এলো, ধান গাছগুলো দৃশ্যমান হলো। যা যে সেইগুলো কৃষকেরা বাড়ি নিতে ব্যস্ত। আয়েশা, চলো ধানগুলো কেটে কুটে ঘরে নিয়ে আসি। যা ধান পাওয়া যাবে তাতে তো কিছুদিন চলবে, তাই না? হ্যাঁ, চলো গো। ওগো দেখো, কত ঝড় বৃষ্টি কাদা পানির মধ্যেও সৃষ্টিকর্তা আমাদের খাবার ধান ঠিকই আমাদের ঘরে তুলে দিয়েছে। হ্যাঁ গো, আমরা শুধুই হায় হায় করি, কিন্তু সৃষ্টিকর্তা ঠিকই আমাদের চিন্তা করে রাখেন গো। হ্যাঁ গো, আবার জমিটা চাষের জন্য তৈরি করতে হবে। বাবা, ফসলের এত ক্ষতি হলো, তারপরেও তুমি আবার ফসল লাগাবে? বাবা, তোমার কষ্ট হয় না? হ্যাঁ রে মা, জীবনে কত উত্থান পতন আসবে, তার মধ্যে আমাদের থেকে থাকা যাবে না রে। সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। ঝড় হবে, ফসলের ক্ষতি হবে, কিন্তু দুঃসময়ও পার হয়ে যাবে। জীবনেও ঝড় আসে বাবা, কষ্টও আসে,
কিন্তু বাবা মা প্রতিবেশী বন্ধুরা সবাই একসাথে থাকলে সব কিছুই সহজ হয়। হ্যাঁ রে পাকা বুড়ি, তুই তো সবই বুঝিস। শত কষ্টের পরেও কৃষকেরা সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে চোখে নতুন স্বপ্ন নিয়ে আবার নতুন করে ফসল বুনে। কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো আবার রোদ, কখনো আবার খরা, এর মধ্য দিয়েই কৃষকের জীবন পার হতে থাকে।